নমস্কার, যা বলবো সত্যি বলবো। আর আজ সত্যি হলো বহুদিন পর এমন সুন্দর একটা বৈশাখ দেখছি। কেমন বেলা বাড়লেই ঈশান কোণে মেঘ জমছে, তারপর কাল বৈশাখীতে ঝিরিঝিরি বৃষ্টি। হাওয়া অফিস বলছে এমনটা নাকি চলবে। চারদিকের প্রকৃতিতে একটা স্বস্তির ছবি। ওই ওদের দেখুন। জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান যেন স্বপ্নের দেশ। বৃষ্টি নামতেই সেখানে এখন ময়ূরের ভরা সংসার। বাগানের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ডিম পাহারা দিচ্ছেন শ্রমিকরা, আর ময়ূরকুল নিজের খেয়ালে ব্যস্ত। যেখানে যেখানে ডিম দেওয়া হয় ওখানে আমাদের প্লাকার বা আমরা যখন দেখি ওটা আমরা ওরকমই করে প্রোটেকশন দিই ওদেরকে। আশেপাশের লোকজনকে আওয়াজ আওয়াজ করতে দেই না। চৌকিদার বাকায়দা ওখানে চৌকিদার দেওয়া হয়। আমাদেরকেও ভালো লাগে যে মানে কমসে কম অ্যাটলিস্ট সোসাইটিদেরকে আমি এটা দিতে পারছি। কি ভাবছেন আমি নির্দয়, আমি ইনসেনসিটিভ? রাজ্য জুড়ে যখন এত চোখের জল, তখন আমি কাব্য শোনাচ্ছি? কি ভাবছেন হিপোক্রেসি? আমি নিজের প্রতিজ্ঞা ভুলিনি। আজও আগামী 1 ঘন্টা আমি যা বলবো সত্যি বলবো। আসলে মন ওই মেঘের সঙ্গী হতে চায়। জানেন, আমি আজও স্বপ্ন দেখি, যদি এমন হতো জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মতো। হচ্ছে না, বাস্তব একেবারে আলাদা। আর সেই বৈপরীত্য, সেই কন্ট্রাস্টটা তুলে ধরতেই ওদের দেখালাম, ময়ূরের আনন্দ দেখালাম। আমাদের মনও তো চায় একটু ভালো থাকতে, আমাদের মনও তো চায় হানাহানি, ধর্মবিদ্বেষ, রক্ত, চোখের জল না দেখাতে। চায়, আমি চাই। বাস্তব তা হতে দিচ্ছে কোথায়? বাস্তবে তো হাসপাতালে গুলি চলছে, দুর্গাপুরের এক হাসপাতালে, এই বাংলায়। অবাক হলেও 19 এপ্রিল 2025 এটাই সত্যি। হাসপাতালে পরপর 3 রাউন্ড গুলি। আচ্ছা, এত অসহিষ্ণুতা কেন? আমাদের সহনাগরিকদের দিকে একবার তাকিয়ে দেখুন। তাদের এই বুক ফাটা কান্নাই অসহায়তা এর দায় কার? যখন দেখি সদ্য স্বামী সন্তান হারানো কোনো মহিলা রাজ্যপালের পায়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদছেন, যখন দেখি শোকে বোবা হয়ে কোনো মা, কোনো শিশু একটু নিরাপত্তার জন্য কারো পায়ে পড়ছেন, আমারও আর ভাষা থাকে না। বিশ্বাস করুন, তখন আমার মনটা পালাতে চায়। মনে হয় সব ছেড়ে দূরে যাই, ওই ময়ূরের দেশে। তাই দেখালাম কন্ট্রাস্ট, বাস্তব আর স্বপ্নের দেশের। এসব দেখে আরো বেশি করে মন পেখম মেলতে চায়। ধিক্কার সেই সব নেতাদের যারা এই চোখের জলে ফায়দা খোঁজেন, ভোট খোঁজেন। জাফরাবাদের দাস পরিবারের এই কান্না ওই নেতাদের কানে পৌঁছয় যারা দিনের পর দিন শুধু উস্কানি দেন, যে নেতারা মানুষ বলতে শুধু তাদের ধর্ম বোঝেন। তারা কি এই চোখের জল দেখতে পান? কারো মন জুগিয়ে চলার দায় আমার নেই। তাই প্রশ্ন করি, হানাহানিকে অস্ত্র করে রাজনীতি আর কতদিন? ধর্মের নামে রাজনীতি আর কতদিন? নেতারা কি বোঝেন না আমরা আসলে স্বপ্নের দিন চাই, একটু ভালো থাকতে চাই, যেমনটা জলপাইগুড়ির চা বাগানে চলছে? আমরা তো এক হয়েই থাকতে চাই। মনের ভিতরে ময়ূরের পেখম, আর বাইরে ওই যে বাড়ি ছেড়ে আসার তীব্র যন্ত্রণা বুকের ভিতর। কেমন লাগে বাড়ি ছাড়তে? আপনি ছোটবেলায় যে বাড়িতে থাকতেন, পরে যদি সে বাড়ি ছেড়ে অন্য কোথাও যান, বা দীর্ঘদিনের ভাড়া বাড়িতে থাকা অবস্থা ছেড়ে যদি আপনি ফ্ল্যাট কিনে কোথাও চলে যান, খালি খালি লাগে, হু হু করে ভিতরটা। একবার ভাবুন ওদের কি হচ্ছে।
মুক্তোর মতো বিক্ষিপ্ত চৌদিকে। মানুষ তো একটু কোণ চায়, এক টুকরো মাত্র জমি চায়, তাতে আদর মায়া স্নেহ জড়িয়ে রাখে আষ্টে পৃষ্ঠে, তাতে ভালোবাসার জল সার পড়ে, তুলসী মঞ্চে শাঁখের ফুঁয়ের শব্দ জড়ো হয়, নারীর না দেখা টান লেগে থাকে ঘরে থাকা সমস্ত মানুষ, আসবাব, হাঁড়ি কড়া, হলুদের গুঁড়ো, বিছানা, গামছা, চুলের ক্লিপ বা আয়নায় লেগে থাকা টিপে। ও ঘর কেড়ে নিলে মানুষ ভেতরে ভেতরে কতটা মরে যায় এটা কজন বোঝে? আর এখন এ ঘরের ছবি, পোড়া সাইকেল ফিসফিসিয়ে উঠে বলছে যেন জীবন থেমে গিয়েছে তোমার। টিনের বাক্স শোয়েছে লুটতরাজ, তোবড়ানো ভাতের হাড়ি দেখেছে পশুর মতো দুষ্কৃতি উল্লাস, ভাঙা উনুন জানান দিয়েছে সব শেষ। ভাঙা চাল, ভাঙা দেওয়ালের পোড়া ঘরে পাক খেতে খেতে গুমড়ে মরছে হিংসুটে ধোঁয়া। জলপাই রঙা পোশাকের বুটওয়ালা মানুষগুলোর এখন আর কি কাজ? মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে। প্রতিটা মানুষ নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারাইছে। থেকে না বেরোলে বাঁচতাম না। আমার স্বামীকে ট্রেনে বের করেছি, দোকান থেকে হসপিটালে ভর্তি করেছি, তোদেরকে শেষ করে দিব। ঘরের মৃত্যু হলে কি হয়? কি দিয়ে হয়? ক্ষতির পরিমাপ। নিজ ভূমে উদ্বাস্তুদের পোড়া ছাই, ভাঙা খাট, বাসন কাপড়ের মূল্য চোকানো যায় কি করে? অগ্নিকাণ্ডগুলোকে কম করে দেওয়া যায়, মানুষের সম্পত্তি, মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে। আগুন ছারখার করে দেয়, আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সবকিছু, মুহূর্তের মধ্যে সব পুড়ে খাক ছাই। তাই তো মাল ব্লকের ওদলাবাড়িতে আগুন নেভানোর প্রশিক্ষণ দিল দমকল আর অয়েল ইন্ডিয়া কোম্পানি। বাড়ি ঘর দোকান বিল্ডিং এ আগুন লাগলে কি করে ঝাঁপিয়ে পড়ে নেভাতে হয় তার হাতে কলমে প্রশিক্ষণ। একবার ভাবুন তো, যারা ধর্মের নামে আগুন জ্বালাচ্ছেন, যারা রাজনীতির আগুন জ্বালাচ্ছেন, সেই ধর্মের আগুন জ্বললে নেভানো যাবে কিভাবে? এই আগুন চোখের জলেও নেভে না। মুর্শিদাবাদের দিকে তাকান, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জাফরাবাদ, জেলা জুড়ে শুধুই এক বুক ফাটা কান্না। হিংসার আগুন গিলে খেয়েছে সব, মাথা গোঁজার ঠাঁই, রুটি রুজির রসদ সব আগুনের গ্রাসে। হিংসার আগুন চতুর্দিকে ছড়িয়ে সেই হিংসার ক্ষত। অসহায় মানুষগুলোর সম্বল কি এখন? চোখের জল? না, ওই হিংসার আগুন চোখের জলে নেভে না। জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল হিংসাদীর্ণ এলাকায় পৌঁছতেই সেই কান্নার রোল ফেটে বেরোলো। স্বজন হারানোর কান্না, নিজের ভিটে হারানোর কান্না, সঞ্চয় করে রাখার টাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার কান্না। কিভাবে নিভবে এই আগুন? কোনোদিন কি নিভবে? চোখে জল, স্বজন হারানোর যন্ত্রণা বুকে নিয়ে প্রশ্ন মুর্শিদাবাদের, যারা তছনছ হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপে, ছাই চাপা ধ্বংসস্তূপে বেঁচে থাকার রসদ খুঁজে চলেছেন। ঘর ছাড়া যাদের পাশের জেলা মালদায় আশ্রয় শিবিরে ঠাঁই হয়েছে, কবে ফিরবেন? অনেকে ফিরেছেন, অনেকে জানেন না ফিরতে পারবেন কিনা। জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে পেয়ে মুর্শিদাবাদের হিংসা বিধ্বস্ত মানুষগুলোর আরতি দেখুন। অসহায় মানুষগুলোর কাকুতি মিনতি, সব হারিয়েছেন। কারোর স্বামী মারা গেছে, কারোর সন্তান, কারোর বাড়িটাই নেই, কেউ ঘর ছাড়া ছিলেন, সবে ফিরেছেন ভাঙা বাড়িতে, পুড়ে যাওয়া বাড়িটায়। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলকে কাছে পেয়ে নিরাপত্তার দাবি রাখছেন তারা, যাতে তাদের জীবনটা অন্তত বেঁচে থাকে। প্রাণে বাঁচতে হবে তো আগে।
অশান্তির পর সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব চলেছে, জায়গায় জায়গায় তার ছাপ এখনো স্পষ্ট। তার হাল হকিকত দেখতে শনিবার ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর ঘুরল জাতীয় মহিলা কমিশন। যেখানে তারা থামলেন সেখানেই উঠল কান্নার রোল। এদিন সকালেই মালদা থেকে মুর্শিদাবাদে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ধুলিয়ান ঢোকার আগেই আটকে যায় তাঁদের কনভয়। 34 নম্বর জাতীয় সড়ক থেকে গাড়ি যেই মুহূর্তে ধুলিয়ানের দিকে বাঁক নিল, সেই মুহূর্তে মিনিট 5 গাড়ি এগোনোর পরে, কনভয় এগোনোর পরে এখানকার স্থানীয় হিন্দু মহিলারা তারা এই জাতীয় মহিলা কমিশনের যে কনভয়, সেই কনভয়কে কার্যত আটকালেন এবং আটকে দেওয়ার পরে তাদের কথা বলতে শুরু করলেন। কি বললেন ওদের? আমরা কেন্দ্র সরকারের শাসন চাই, শাস্তি ভালোভাবে থাকতে চাই। কি চান? এনআই তদন্ত চাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে শামশেরগঞ্জের বেদবোনা গ্রামের দিকে এগোয় জাতীয় মহিলা কমিশনের কনভয়। ভারতীয় সেনাকর্মী সুশান্ত মণ্ডলের ভাঙচুর হওয়া বাড়ি ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। মুর্শিদাবাদের ধুলিয়ানের বেদবোনা গ্রামে ভারতীয় সেনার কর্মী সুশান্ত মণ্ডলের বাড়িটা যেন আক্ষরিক অর্থে একটা ধ্বংসস্তূপ এবং যতুগৃহ। এই মুহূর্তে বাড়ির বাইরের যে ছবি, তাতে সাইকেল থেকে আলমারি সমস্ত কিছু পুড়ে খাক। তার পাশাপাশি বাড়ির ভেতরের ছবি যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এখানে কার্যত তাণ্ডব চলেছে এবং বাড়ির সমস্ত আসবাবপত্র বাইরে এনে ফেলে রাখা হয়েছে। সেই আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এদিন কমিশনের সদস্যদের পায়ে পড়ে যান বেদবোনা গ্রামের মহিলারা। তাদের একটাই আরতি, এলাকায় স্থায়ী ক্যাম্প করুক বিএসএফ। ব্যবস্থা চাই, আমরা সুরক্ষা, আমরা ক্যাম্প চাই, রাষ্ট্রপতি ক্যাম্প চাই, আমরা এখানে ক্যাম্প চাই, আমরা সুরক্ষিত ক্যাম্প চাই। 6 মাসের লাগে খাবার দেব, আমরা খাবার দিব না, আমরা ক্যাম্প চাই। 11টা নাগাদ জাফরাবাদে ঢোকা মাত্র কমিশনের কনভয় ঘিরে ধরে কান্নায় ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করার চেষ্টা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার। সেখান থেকেই রানীপুর গ্রামে গিয়ে লুটপাট হওয়া কয়েকটি বাড়ি ঘুরে দেখেন কমিশনের সদস্যরা। আমরা দাঁড়িয়ে আছি রানীপুর গ্রাম, শামশেরগঞ্জ থানা, সেখানকার রিঙ্কু মণ্ডলের বাড়িতে। আমরা এই বাড়ির যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবি আমার মনে হয় কথায় ব্যক্ত করা সম্ভব নয়। ছবি দিয়েই একমাত্র বোঝা যাবে এই বাড়ির ওপর কি তাণ্ডব চলেছে। ছোট্ট একটা ব্যবসা ছিল, পেপার প্রিন্টিংয়ের ব্যবসা। সেই ব্যবসার সমস্ত কাগজপত্র, বাড়িতে রাখা ফ্রিজ, টিভি, খাট, আলমারি সবকিছু এবারে পুরো ছাড়খাড় করে দেওয়া হয়েছে। এদিন জাফরাবাদে হিংসায় নিহত বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যায় জাতীয় মহিলা কমিশন। রাস্তার দুপাশে তখন প্ল্যাকার্ড হাতে সার দিয়ে দাঁড়িয়ে স্থানীয় মহিলারা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি নিজে ঘুরে ঘুরে মহিলাদের সাথে কথা বলছেন। আর ঠিক উল্টো দিকের যে ছবিতে আমরা দেখছি, রাস্তার ধারে সারিবদ্ধভাবে মহিলারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাতারাতি লিখেছেন তারা এই প্ল্যাকার্ড, তারা নিজেদের মনের কথা, নিজেদের দাবি জানাতে চান মহিলা কমিশনকে। कोई भी विषय पे राजनीति न करे, उन महिलाओं के साथ डट के खड़े हो जाए जिन्होंने अपने घर को गंवाया है, जिन्होंने बहुत पीड़ा झेली है, जिनका सब कुछ गंवा चुका है। ऐसे बहनों के साथ हम कितना खड़े हो सकते हैं और उनके साथ साथ हम उनको कितना सामर्थ्य दे सकते हैं, उनको हम विश्वास दे सकते हैं, ये बात मेरे लिए बहुत महत्वपूर्ण है। ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, এদিন কমিশনের কনভয় যেদিকে মোড় নিয়েছে সেখানেই উঠেছে কান্নার রোল, সঙ্গে হিংসা, অত্যাচারের হাড় হিম কাহিনী। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন, আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। কানে তোলেননি রাজ্যপাল। শুক্রবার মালদায় পৌঁছে গেলেন সিভি আনন্দ বোস। অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে কথা বললেন ঘর ছাড়াদের সঙ্গে। শনিবার শটান হিংসাদীর্ণ মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় হাজির হলেন। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জাফরাবাদ গিয়েছিলেন বেদবোনা গ্রামে। মুর্শিদাবাদে হিংসা ছড়াতেই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে সেখানে গিয়ে দুর্গতদের সাহায্যের নির্দেশ দিয়েছিল রাজভবন। এবার মুর্শিদাবাদের পরিস্থিতি সরেজমিনে নিজের চোখে দেখলেন রাজ্যপাল। This cult of violence which is perpetrated by the Western interests there
has given a sense of insecurity to the people. হিংসাদীর্ণ মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন, গেলেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যেই বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই বাড়িতেই তিনি এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। রাজ্যপালকে দেখে কান্নার রোল জাফরাবাদে। সিভি আনন্দ বোসের পা ধরে কেঁদে ফেললেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের স্ত্রী। See, what they need is, they said we want justice, they will get justice. We want peace, they will have peace. Certainly we will do everything that is possible to give them a sense of security. জাফরাবাদের হিংসা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল। There was a demand to have a BSF camp here on a permanent basis. They said it was there earlier. Then they had some protection, now they want to have a sense of security, and certainly some other demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with the government of India and the state government. বহরমপুরের উদ্দেশ্যে রওনা হলে বেদবোনার কাছে রাজ্যপালের কনভয়ের বাকি গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বেদবনা বলে যেই জায়গায় যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু মহিলারা তারা রাস্তা আটকায়, তার কারণ তাদের বক্তব্য যে এই বেদবনা এলাকায় প্রচুর ক্ষতিগ্রস্ত মানুষ আছে, তাদের বহু বাড়ি কার্যত জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা দীর্ঘক্ষণ ধরে গভর্নরের সঙ্গে দেখা করবেন বলে ওয়েট করছিলেন, কিন্তু গভর্নর তাদের সঙ্গে না কথা বলেই চলে গিয়েছে। ধুলিয়ান থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে এসে এলাকা আবার ঘুরে দেখেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। घबराने की कोई बात नहीं, चिंता मत करो, मैं आपके साथ हूँ, गवर्नमेंट ऑफ इंडिया आपके साथ हूँ, गवर्नमेंट आपके साथ हूँ, सारे बंगाल के लोग आपके साथ हूँ। রাজ্যপালকে আমি ধন্যবাদ জানাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শত বাধা নিষেধ সত্ত্বেও তিনি গ্রাউন্ড জিরোয় যাচ্ছেন এবং সেখানে গিয়ে মানুষের কি সমস্যা, মানুষ কি অসুবিধায় পড়েছে সেখানে গিয়ে সেটা জানা, এবং যেহেতু তিনি সংবিধানের কাজটাই দেন তার এটা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। ঘর বাড়ির ক্ষতি হয়েছে, তাদেরকে ঘর থেকে সরিয়ে গিয়ে রাখা হয়েছে। তো এই পরিস্থিতিতে কিছু লোক তাদের ভুল বোঝাচ্ছে, ভুল তথ্য দিচ্ছে, বা অন্য দলের সদস্য সমর্থকরা থাকতেই পারেন। তো এখন সেই জায়গায় সেটাকে একটা বিকৃত প্রচারের সামনে আনতে রাজ্যপালের সফরটা রাজনৈতিক অ্যাসাইনমেন্ট হিসেবে বিজেপির নির্দেশে ব্যবহার করা হয়েছে। রাজ্যপাল এলেন, দেখলেন, কথা বললেন, আশ্বাস দিলেন। তার মুর্শিদাবাদ সফর ঘিরে তুঙ্গে উঠল রাজনীতির পারদ। শুরুতেই বলছিলাম না, মন যা চায় আর বাস্তব যা দেখাচ্ছে তার মধ্যে কয়েক আলোক বর্ষ দূরত্ব। ওই যে বলছিলাম হাসপাতালে গুলি, এবার দেখুন দুর্গাপুরের একটা বেসরকারি হাসপাতাল, চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে গিয়ে রোগীর পরিজনেরা চেঁচামেচি করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি মারধরও করছেন ডাক্তারদের। এই ছবি আমাদের চেনা হয়ে গেছে। ডাক্তারদের হাসপাতালে মানে কর্মক্ষেত্র নিরাপত্তার দাবিতে কি কি আন্দোলন হয়েছে ওই আরজিকর পর্বে আপনারাও জেনে গেছেন, কিন্তু এমনটা আমরা কেউই আশা করিনি। হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে তর্কাতর্কিতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিজনদের গুলি চলে গেল। গুলি হাসপাতালে, তাও 3 রাউন্ড। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের বিক্ষোভ নতুন নয়। একাধিকবার রোগীর পরিবারের হাতে আক্রান্ত হয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। তবে সেসব কিছুকে ছাপিয়ে গিয়েছে শুক্রবারের ঘটনা। দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে চলল গুলি, যার জেরে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে, ছড়ায় আতঙ্ক। পুলিশ সূত্র খবর, দিন কয়েক আগে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা 53 বছরের বাসুদেব পাল পথ দুর্ঘটনায় আহত হন। তাকে ভর্তি করানো হয় এই বেসরকারি হাসপাতালে। 2 দিন ধরে চিকিৎসা চলে।
অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ও চিকিৎসকের সঙ্গে কথা বলতে চেয়ে শুক্রবার রাতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান বাসুদেব পালের পরিবারের লোকজন। পুলিশ পরিবারের 3 সদস্যকে চিকিৎসকের সঙ্গে দেখা করার অনুমতি দেয়, কিন্তু পুলিশের দাবি না মেনে পরিবারের সব সদস্যকে চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে অনড় থাকেন তারা। আর এ নিয়েই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রোগীর পরিজনদের, হাতাহাতিও বেঁধে যায়। অভিযোগ, এরই মাঝে তাপস রায় নামে রোগীর এক আত্মীয় শূন্যে 3 রাউন্ড গুলি চালায়। পুলিশের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনা ঘিরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। পুলিশের গায়ে হাত তুলছে, তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে ওদেরকে একটা ধরলো, আর তখন বন্দুক করলো। কটা গুলি চলেছে? 3টে শুনল গুলি, আমাদের সামনেই ওপেন গুলি চালাচ্ছে। আপনারা ছিলেন ওখানে? সবাই ছিলেন। ঘটনায় মূল অভিযুক্ত তাপস সহ রোগীর আরও 3 পরিজন অমিত কর্মকার, অনিমেষ পাল ও অমিত হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটিও। ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। রোগীর আত্মীয়র কাছে বন্দুক এলো কোথা থেকে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে জঙ্গিপুর, জায়গায় জায়গায় হাহাকার, অলি গলিতে আক্রান্ত মহিলাদের কান্না আর বাঁচার আকুল আরতি বলে দিচ্ছে ভালো নেই মুর্শিদাবাদ। অসহায় মানুষের চোখের জলে অবশ্য থেমে নেই রাজনীতি। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে এখনও দরজায় শাসক ও বিরোধী শিবির। শনিবার মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখে জাতীয় মহিলা কমিশন। জানি বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার দাবি, মুর্শিদাবাদে মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করাচ্ছেন কমিশনের সদস্যরা। কাছে খবর আসছে এই মহিলা কমিশন তারা সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করানোর জন্য পাঠিয়েছে। ওই এলাকা থেকে না পেলেও যদি 4-5 থেকেও কিছু পাওয়া যায়, মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করানো হচ্ছে। ফলে যা পারে একটা গল্প লিখে দিয়ে সেটা বাংলার বিরুদ্ধে কুৎসা করতে ব্যবহৃত হবে। গল্প কথা আর মানুষ বিশ্বাস করে না। মানুষ মারা গেছে, মানুষকে কুপিয়ে বাবা ছেলেকে খুন করা হয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন সমস্ত পুড়ে গেছে। একটা প্রান্তিক মানুষের বাড়িতে সাধারণ বাসনপত্রগুলো পর্যন্ত লুট করে নিয়ে গেছে। বিস্ফোরক অভিযোগ ব্রাত্য বসুর গলাতেও। মুর্শিদাবাদে অশান্তির মধ্যে সন্দেশখালির ছায়া দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্যর বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এটা রাজ্য শক্তির ব্যর্থতা নয়, এটা বিজেপির একটা তৈরি করা একটা প্লয়। ওরা ভেবেছিল ওটা একটা আবার কোন একটা সন্দেশখালির মধ্যে একটা ভুয়ো একটা কোনো ফেক একটা ঘটনা ঘটাতে পারবে, সেটা পারেনি, ব্যর্থ হয়েছে। বাবু নাটক করেন, অ্যাক্টিং করেন, নাটকের স্ক্রিপ্ট লেখেন, আমার মনে হচ্ছে ওই মুডেই আছেন তিনি। এত ভিডিও যেখানে সাধারণ মানুষরা বলছে কি হয়েছে, শুধু তাই নয়, আমরা কার কথা বিশ্বাস করবো? ব্রাত্যবাবুর কথা বিশ্বাস করবো নাকি তার পুলিশের কথা বিশ্বাস করবো? তার পুলিশ গতকাল হাইকোর্টে হলফনামা দিয়ে হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সে বক্তব্য তো পরিষ্কার হয়েছে। কোথাও তো পুলিশের চার্জশিটে বিজেপির কথা লেখা নেই। সব মিলিয়ে মুর্শিদাবাদের অসহায় মানুষগুলির চোখের জলেও মিশছে রাজনীতি। এই চোখের জলের দায় কার? প্রশ্ন 1, উত্তর হাজার। এ বলবে ওর, ও বলবে তার। চলছে, চলবে। দেখুন, সোজা কথা আমি সোজা সুজি বলি, কড়া কথা মুখের ওপর বলি। রাজ্যের প্রতিটি মানুষের ভালো থাকার দায় রাজ্যের সরকারের, রাজ্যের প্রশাসনের। আমার এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অবশ্যই দায়। আইন শৃঙ্খলা ঠিক রাখার দায় অবশ্যই রাজ্যের প্রশাসনের। কিন্তু আমার যেহেতু কোনো দায় নেই, কাউকে খুশি করার, তুষ্ট রাখার কোনো দায়ভার আমার কাঁধে নেই, তাই এই প্রশ্নটাও করি। যারা মিছিল করছেন, মানুষ কাঁদছে, তারপর যারা মিছিল করছেন এবং একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের রক্ষার দায়িত্ব নিয়ে মিছিল করছেন, তাদেরকে প্রশ্ন করছি, এই চোখের জলের পরেও আপনারা ধর্ম দেখতে পাচ্ছেন? প্রশাসনের দিকে আঙুল তুলছেন, একদম ঠিক। বিরোধী হিসাবে এটা আপনাদের দায়িত্ব, কিন্তু বিরোধীদের দায়িত্ব
মনে রাখুন, শুধু আঙুল তোলা নয়, বিরোধীদের দায়িত্ব শুধু ধর্মের উস্কানি দেওয়া নয়। বিরোধী রাজনীতির দায়িত্ব কি? বিরোধী রাজনীতির দায়িত্ব শুধু প্রশাসনের দিকে আঙুল তোলা, আর যাতে তোলা যায় তাই অস্থির পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা। আবার বলছি, কাউকে খুশি করার দায় আমার নেই। একটা গোটা পরিবার যাতে ভালো থাকে তার সব দায় দায়িত্ব পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তির যেমন হয়, তেমনি রাজ্যের ক্ষেত্রেও সে দায়িত্ব প্রশাসনের। জোর গলায় বলছি। আর প্রশাসনের দিকে আঙুল তোলার জন্যই শুধু বিরোধীরা উস্কানি দিয়ে যাবে, এটাও তো বিরোধী রাজনীতির দায়িত্ব হতে পারে না, তাই না? সাদাকে সাদা, কালোকে কালো আমি বলতে ভয় পাই না। প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলতে পারি, তেমনি বিরোধীদের দায় দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছি। বিরোধী রাজনীতি সার্থক গণতন্ত্রের অপরিহার্য অংশ, তবে বিরোধীদের দায়িত্বশীল হতে হবে। যারা বছর বছর ভোটে দাঁড়াচ্ছেন তাদের কাছে এই কথা তো নতুন নয়, তবে আমাদের রাজ্যের বিরোধীদের যতবার দেখি প্রশ্ন হয় মনের মধ্যে, সত্যি কি দায়িত্ব জ্ঞান কাকে বলে এরা বোঝেন, নাকি সব বুঝে শুধু ভোট রাজনীতি করেন? একবার দেখুন ওদের। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। আমার বাড়িতে অস্ত্র আছে, আমাদের সকলকে অনুরোধ করব বাড়িতে অস্ত্র রাখুন। তরোয়ালের বিরোধিতা করতে গেলে বা তার সামনে দাঁড়াতে গেলে তো আপনি খুন্তি নিয়ে দাঁড়াতে পারবেন না। বাচ্চাদেরকে ছোট থেকে তৈরি করুন এবং নিজেদের ঘরে বটি, ঝ্যাঁটা যাই থাক না কেন, লাঠি রাখ না কেন, সবসময়তেই মজুদ রাখুন। আমার মনে হয় আত্মরক্ষার প্রয়োজনে অস্ত্র রাখাটা অপরাধ নয়। এদের যদি টাইট না দিতে পারি আমরা হিন্দুর বাচ্চা। শনিবারের বারবেলাতেও এই বিরোধী নেতারা আবার সেই ধর্মের নাম জপ করতে পথে নামলেন, তুলকালামও বাঁধল। 500-700 হাজার লক্ষের ভান্ডার দেব, অভাবী হিন্দুদের ভোট নেব, তাই জাগো হিন্দু জাগো, ঐক্যবদ্ধ হও। কিন্তু তাতে সাধারণ মানুষের পেটের জ্বালা কমলো? যিনি সন্তান হারালেন মুর্শিদাবাদে, যে স্ত্রী স্বামী হারা হলেন, তার দুঃখ, তার জ্বালা মিটল ধর্মের নামে? একবার সেই মাস্টার মশাইয়ের কথা ভাবুন, অশান্তির আগুনে যার ঘর পুড়েছিল, পুড়িয়েছিলেন তারই কয়েকজন ছাত্র। সেই শিক্ষকের ক্ষতে প্রলেপ পড়ল ধর্মের নামে? অথবা মুর্শিদাবাদের গ্রামের সেই মহিলার কথা ভাবুন, যার সারা জীবনের জমা পুঁজি, জমি বেচার টাকা সব পুড়ে খাক হয়ে গেল অশান্তির আগুনে ধর্মের নামে। তার কোনো সুরাহা হলো এই গা গরম করা, সভা গরম করা হিন্দুত্বের ভাষণে? মাত্র দিন কয়েক আগেই শীর্ষ আদালতের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। ডিসেম্বরের পর হাজার হাজার শিক্ষকের কি হবে কেউ জানে না। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্টের এই রায় স্কুলে নিয়োগে দুর্নীতির মাত্রা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভাবতে পারছেন, বিরোধীদের হাতে এরকম অস্ত্র, ভোটের আগে এই নিয়োগ দুর্নীতির রায়কে শাসকের বিরুদ্ধে মিসাইল করতে পারে বিজেপি, কিন্তু বিজেপির হাতে কি রয়েছে? ধর্ম, আর এক হাতে অস্ত্র। বিজেপি নেতারা বলছেন অস্ত্র রাখুন হাতে হাতে, ঘরে ঘরে। কেন? কিসের জন্য উস্কানি? ধরুন কেউ বিজেপি নেতাদের কথা শুনে তাদের ওপর ভরসা করে অস্ত্র রাখলেন, তারপর ওই হাসপাতালে গুলি চলার ঘটনা। বিরোধীদের কোনো দায় নেই, সব দায় শুধু প্রশাসনের। প্রথম দু একদিন 2-4টে কথা চাকরিহারাদের পাশে 2-1জন নেতা ছিলেন, হ্যাঁ বিজেপি নেতারা ছিলেন, ব্যাস। তারপর সব গায়েব, আবার ধর্মে ডুব। কোথায় গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? তাকে বরং দেখা গেল গেরুয়া পতাকা হাতে রাম হনুমান নিয়ে বেশি ব্যস্ত থাকে। আর রাজ্যের বিরোধী দলনেতা, তারও ধর্ম ছাড়া অন্য কোথাও মন নেই। মিটিংয়ে, মিছিলে, হাইকোর্টে, সর্বত্র ধর্ম ছাড়া অন্য কোনো এজেন্ডা দেখলাম না। যা বলি সত্যি বলি, এই চাকরিহারাদের সঙ্গে সত্যি তো রাজ্য বিজেপির কোনো প্রথম সারির নেতাকে আমরা কোনো বৈঠক করতে দেখিনি। চাকরিহারাদের জন্য মিছিল একদিন বেরিয়েছিল, ব্যাস, নাম কা বাস্তে নিয়ম রক্ষার, বাকি মন ধর্মে কর্মে। সুকান্ত শুভেন্দুদের কাছে বড় ঘোষণা হয়ে গেল হিন্দু শহীদ দিবস। আচ্ছা, এ রাজ্যে বিজেপি কি চায়?
গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা নিয়ে কথা বলতে গেলেই যে কথা প্রথম আসে তা হলো শাসকের মতো তার প্রতিস্পর্ধীর থেকেও নৈতিকতা চায় মানুষ। বিরোধিতার নামে উন্নত বিকল্পের সন্ধান দিতে পারছেন কি বিরোধীরা? সত্যি উন্নয়নের কোন বিকল্প দিশা এই রাজ্যের বিরোধীরা দিতে চাইছেন আদতে সেটা বুঝে ওঠাই আমাদের কাছে চ্যালেঞ্জ। বিরোধীরা, বিশেষ করে বিজেপি প্রধান বিরোধী দল রাজ্যের, তারা তো বিকল্প হতে চায় তৃণমূলের, বিকল্প হতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, ধর্ম ছাড়া দুটো দিন একটু মানুষের কথা বলুন না। আম জনতার ইস্যু, চাকরি হারার ইস্যু, শিক্ষার ইস্যু, ওষুধের ইস্যু, জ্বালানির দাম বৃদ্ধির ইস্যু, এত কিছু আছে, চোখে পড়ছে না? নাকি বিজেপি শাসিত রাজ্যের ট্র্যাক রেকর্ডেই ভরসা বাংলার পদ্ম শিবিরের? এই জন্যই ইভিএম ভরতে ধর্মের গান গাইতে হচ্ছে। কারণ দুর্নীতি ইস্যু এ রাজ্যে বিজেপিকে কোনো ফায়দা দেয়নি ভোটে। সন্দেশখালি এ রাজ্যে বিজেপিকে চুল মাত্র ফায়দা দেয়নি, বরং ভোটে আসন কমে হলো 12। উপনির্বাচনে 6-0 আরজি করের পর কি বলবেন? বিজেপি আসলে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মধ্যে দিয়ে গিয়ে দেখছে তৃণমূলের বিরুদ্ধে কোনো ইস্যুতেই কায়দা করতে পারছে না তারা ভোট বাক্সে। তাই শেষ অস্ত্র, বলতে পারেন ব্রহ্মাস্ত্র, ধর্ম। মানে ধর্ম বিজেপির খড়কুটো, ধর্ম বিজেপির সার্ভাইভাল স্ট্র্যাটেজি। ধর্মের পথে না হাঁটলে সার্ভাইভ করা মুশকিল হবে। শেষ ভরসা বিজেপির ধর্ম। ধর্মের আগুন জ্বালাবেন না, নিজেরা ধর্মে মন দিন, মানুষকে খেপাবেন না, বিরোধী রাজনীতিকে দায়িত্ব পালন করুন। একটা ছবি দেখে আমি নিজে আজ খুব শঙ্কিত হয়েছি। দেখুন, মুর্শিদাবাদে যা হলো, বিরোধীরা তো বসে থাকে এমন সুযোগ নিয়ে শাসকের দিকে আঙুল তোলার জন্য। যদি হাসপাতালে গুলি চলে তাহলে বিরোধীরা লাফিয়ে উঠবেই, কিন্তু যদি শাসক দলের সদস্যরা, তাদের জনপ্রতিনিধিরা এই একই ধরনের অভিযোগ করে, সেটা শঙ্কার আমাদের মতো লেম্যানদের জন্য, সাধারণের জন্য। কেন জানেন? তৃণমূলের কাউন্সিলর বিক্ষোভে বসলেন, তাও রাস্তায়, তাও খাস কলকাতায়। কলকাতার বাঘাযতীনে রাস্তায় বসে পড়লেন তৃণমূলের কাউন্সিলর। কেন? দুষ্কৃতী রাজের বিরুদ্ধে প্রতিবাদ করতে। স্থানীয় বাসিন্দাকে খুনের প্রতিবাদে কাউন্সিলর রাস্তায় বসেছেন। দুষ্কৃতী দৌরাত্মের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে খোদ শাসকের কাউন্সিলর। কোনো অজপাড়াগাঁয় নয়, এ কলকাতার জনবহুল বাঘাযতীনে। কলকাতা পুরসভার 99 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ হলো। শাসক কাউন্সিলর যদি দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে অভিযোগ করেন, উদ্বেগে থাকেন, রাস্তায় বসে পড়েন, তো পাবলিক কোথায় যাবে? আমরা কোন ছাড়? এতে তো বিরোধীরা আরো লাফিয়ে উঠবেই, তাই না? বিরোধীরা অবশ্য, বিশেষ করে বিজেপি, ধর্মে মন দিয়েছে। দিলীপ ঘোষও বলছেন চড়া সুরে ধর্মের কথা, কিন্তু আপাতত তিনি সংসার ধর্মে মন দিয়েছেন। বিয়ে সেরে ফেলেছেন। বিয়ের পরদিনই 7 সকালে মর্নিং ওয়াকেও বেরিয়েছিলেন। সংঘের দিলীপ সংসারী হলেও রুটিনে কোনো বদল নেই। ইকো পার্কে হাঁটলেন, আবার আজ দিলীপ ঘোষের জন্মদিন, কেকও কাটলেন মর্নিং ওয়াকে গিয়ে। পরে যোগ দিলেন দলের রাজনৈতিক কর্মসূচিতেও। এই ফাঁকে দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। সংসারী জীবন শুরুর পর 24 ঘন্টাও কাটেনি। কথা মতোই শনিবার মর্নিং ওয়াক করতে ইকো পার্কে হাজির দিলীপ ঘোষ। প্রতিদিনের মতোই হাঁটলেন, জন্মদিন উপলক্ষে কেকও কাটলেন, মেটালেন ছবি তোলার আবদার। তিনি যে আসবেন তা আগে থেকেই জানিয়েছিলেন। সেই মতো 7 সকালে কেউ কেক পায়েস নিয়ে, কেউ দই বড়া নিয়ে আগে থেকেই হাজির ছিলেন। দিলীপ ঘোষ ইকো পার্কে আসতেই তাকে ছেঁকে ধরেন অনুগামীরা। তাদের সঙ্গেই জন্মদিন পালন করেন সদ্য বিবাহিত এই বিজেপি নেতা।
বিয়ে করেছেন, আজকে তার জন্মতিথি। তবে রোজকার নিয়মের কোনো পরিবর্তন নেই। দিলীপ ঘোষ তিনি আজ সকালেও এসছেন ইকো পার্কে মর্নিং ওয়াক করতে। তবে আজকে পার্থক্যটা হচ্ছে প্রচুর মানুষ আজকে উপস্থিত হয়েছেন তার সঙ্গে তার জন্মদিন সেলিব্রেশন করতে। প্রচুর খাবার দাবার রয়েছে, সকালবেলা এখানে কেক কাটা হয়েছে, একাধিক খাবার দাবার রয়েছে। প্রচুর তার শুভানুধ্যায়ীরা যারা রয়েছেন তারা এখানে বিভিন্ন রকমের খাবার নিয়েছেন এবং সকলের সাথেই আজকে কিন্তু জন্মদিন সেলিব্রেশনটাও যেমন চলছে তেমনি তিনি এখনো পাচ্ছেন বিয়ের জন্য অভিনন্দন বা শুভেচ্ছা পালন করে। আজকে এখানে কেউ পায়েস নিয়ে এসছে, কেউ দই বড়া বানিয়ে এনেছে, কেউ কেক নিয়ে এসছে, আর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি এখানে। এটাই সেলিব্রেশন। লোকে পয়সা খরচা করে পার্টি দেয়, স্টেডিয়াম হল বুক করে, আমি খোলা মাঠে করি, আর লোকে রাতের বেলা কেক কাটে, আমি ভোর 6টায় কাটলাম। এরই মধ্যে বিবাহিত দিলীপকে নিয়ে মজে রাজ্য রাজনীতি। কেউ তাকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন, কেউ গাইলেন গান। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি আমাদের আপনাদের ভালো থাকুন। দিনের জন্য দিলীপ দাকে অনেক অনেক শুভেচ্ছা। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। মাসখানেক আগে খড়গপুরে গিয়ে স্থানীয় এক মহিলার সঙ্গে বচসায় জড়ান দিলীপ ঘোষ। সেই সময় বিজেপি নেতার মুখের ভাষা নিয়ে অনেক বিতর্ক হয়। সেই মহিলাও শুভেচ্ছা জানিয়েছেন দিলীপকে। তার কথায় অবশ্য শুভেচ্ছার চেয়ে কটাক্ষের সুরই বেশি। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, যে এই এখন যেন ওনার কাছ থেকে আশা রাখবো যেন মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। তো আগামী দিনে যেন কোনো মেয়েকে ওনার মুখ থেকে এরকম না শুনতে হয় যে গলায় টিপে দেবো কিংবা গাড়ি তুলে দেবো। চারিদিকে তাকে নিয়েই চর্চা। দিলীপ ঘোষ অবশ্য নতুন পুরনো দুই জীবনেই ভারসাম্য রেখেই এগিয়ে চলেছেন নিজের গন্তব্যের দিকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিয়ের পরদিনই স্বামীর জন্মদিন। কি বললেন নববধূ রিঙ্কু মজুমদার? তবে তিনি একা নন, যুগলে আজ জি 24 ঘন্টার ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন। নবদম্পতির এক্সক্লুসিভ কিছু কথাবার্তা এখন। দাম্পত্য জীবনের বয়স মাত্র একদিন, তবে আজ আবার জন্মদিনও দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের ড্রয়িং রুমে এই মুহূর্তে ঢুকে পড়েছি আমরা। দিলীপ দা, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব যে প্রথম দিনের অভিজ্ঞতা আর কি, সংসার জীবনের কেমন কাটালেন একটা দিন? আজকে তো আবার জন্মদিনও। আমি তো কালকে রাত অবধি বিয়ে থা, আত্মীয় স্বজনরা গেছেন, শুয়ে পড়েছি। আর সকাল থেকেই আমি ভোরবেলা এরা ওঠার আগে আমি চলে গেছি মর্নিং ওয়াকে। ওখানে জন্মদিন সেলিব্রেশন হলো। আর বাড়ি ফিরে আসার পর থেকে কেউ না কেউ আসতে আরম্ভ করেছে। তার মধ্যে স্নান টান খাওয়া দাওয়া করে নিলাম, মেলামেশা দেখা করতে আসা লেগেইছে। আমার এটাই চলে জীবন। ওর হয়তো একটু অসুবিধা হচ্ছে, এত লোকজন, তার তোমরা ক্যামেরা তাক করে বসে আছো। আপনার নতুন সংসার প্রথম দিন অভিজ্ঞতা? খুবই ভালো লাগছে। হাজব্যান্ডও ভীষণ কেয়ারিং, মা তো ভীষণ ভীষণ ভালো। বাস আমাকে খুব ভালোবেসে তারা গ্রহণ করেছেন, এটুকু বুঝতে পারলাম। আমিও তাদেরকে পেয়ে খুব হ্যাপি। দিলীপ দা, সংসার এবং রাজনীতি ব্যালেন্স কিভাবে করবেন? কি প্ল্যান আপনার এখনো পর্যন্ত, কি ভেবেছেন? সংসার দেখার জন্য লোক, আমি রাজনীতি করার লোক, ওটাই করব। বেশিরভাগ সময়ই বাইরে থাকতাম, হয়তো মাসে 25 দিনই বাইরে থাকতাম, রাত্রেও। মাঝে মধ্যে দেখা করতে আসতেই হবে, যেহেতু মাকে নিয়ে চিন্তা ছিল। মাকে দেখার লোক এসে গেছে। বলছি দিলীপ দা, কোন দিলীপ দা আপনার কাছে এখনো পর্যন্ত সেরা? মানে রাজনীতিক দিলীপ দা, না হাজব্যান্ড দিলীপ দা, নাকি প্রেমিক বন্ধু দিলীপ দা? না, অবভিয়াসলি অ্যাজ এ পলিটিক্যাল লিডার ওনার যেই পলিটিক্যাল কোয়ালিটিসগুলোই আমাকে ইমপ্রেসড করেছিল। আর ইমপ্রেসড করার একটা কমন ফ্যাক্টর হচ্ছে, সেটা হচ্ছে আমার মধ্যেও সেই দেশাত্মবোধটা আছে। ঠিক আছে না, আমি আমার পরে, আগে আমার সমাজ, আমার রাষ্ট্র তথা আমার রাজ্য। তো আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। আপনাদের মানে দিলীপদার এই সাহসী পদক্ষেপ, অনেকেই বলছেন সাহসী পদক্ষেপ, এই পদক্ষেপ নিয়ে কিন্তু একদিকে যেমন শুভেচ্ছার বন্যা, সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন, অন্যদিকে বেশ কিছু তির্যক মন্তব্যও আসছে। কে বিষয়টাকে অন্যভাবে নিচ্ছে সেটা আমরা কেন বদার করতে যাব? আমাদের পার্সোনাল লাইফ, আমরা অনেক লেট করে নিজেদের কথা ভাবতে শিখেছি বা নিজেদের কাজটা আমরা নিজেরা ইমপ্লিমেন্ট করেছি এবং করব। তার জন্য আমরা একদমই বদার করবো না পাবলিক কী বলছে না বলছে। এটা আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের সহজাত অধিকার। ঠিক 24 ঘন্টাও সময় হয়নি,
দাম্পত্য জীবনের দিলীপ ঘোষ ফের পুরনো মেজাজে, পুরনো পথে, অর্থাৎ সেই রাজনৈতিক পথে তিনি বেরোতে শুরু করেছেন। এই মুহূর্তে ঘর ছেড়ে ফের বেরিয়ে পড়ছেন। আগামী দিনে এই সংসারের শুভেচ্ছা কামনায় আমরাও থাকলাম। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় ফেলিক্স রকিনাথের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। রোজের মতো আজও কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ খবর রেখে দিই এক ঝলকে দেখাবো বলে। দেখুন, একটু আগে বলছিলাম মনে আছে এত ধর্ম করার কি হলো? অনেক ইস্যু আছে। চাকরি হারাদের সঙ্গে থাকার একটা সুযোগ এই সময় বিজেপির কাছে ছিল। হ্যাঁ, নামকা বাস্তে কিছু প্রতিবাদে তাদের পাশে আমরা দেখেছি বিজেপি নেতাদের, বাকি আর দেখা যায়নি। চাকরি হারারা করবেনটা কি? তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, সেটাও ক্যান্সেল করেছেন। তবে জেলায় জেলায় এখনো তারা স্কুলে না গিয়ে বিরোধিতার পথে। সুপ্রিম নির্দেশের পরও এবং মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও তারা কাজে যোগ দিতে চান না। তারা আন্দোলন বজায় রাখতে চান, কারণ তাদের একটাই প্রশ্ন, এই ৮-৯ মাসের রিলিফে কিচ্ছু হবে না, স্থায়ী সমাধান কি? অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষক ও শিক্ষিকারা সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িকভাবে চাকরি ফিরে পেয়েছেন। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত কাজ করে যেতে পারবেন তারা। তবে আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তি মিললেও সন্তুষ্ট হতে পারছেন না চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সকলেই। একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত নয়, বরং ৬০ বছর বয়স পর্যন্তই সসম্মানে স্কুলে শিক্ষকতা করতে চান তারা। ফলে জেলায় জেলায় প্রতিবাদ আন্দোলন জিয়ে রাখতে চাইছেন। কেউ এখনো কাজে যোগ দেননি, কেউ আবার কাজে যোগ দিলেও ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন সমস্যার স্থায়ী সমাধান চান। সুপ্রিম কোর্টের নির্দেশের পর হুগলির বাঁশবেড়িয়া ক্যান্ডিস হাই স্কুলে ১৫ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। তারপর থেকে স্কুলে আসছিলেন না চাকরিহারা এই শিক্ষকেরা। গত বৃহস্পতিবার সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি ফেরার পর শনিবার তাদের মধ্যে কয়েকজন কাজে যোগ দেন। তবে প্রত্যেকের পোশাকের সঙ্গে কালো ব্যাজ লাগানো ছিল, তাতে লেখা জাস্টিস ফর আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অফ ওয়েস্ট বেঙ্গল। তবে এখনও স্কুলে কাজে যোগ দেননি ৭ জন শিক্ষক। মাননীয় কোর্টের অর্ডারেই যখন আমরা স্কুলে আসছি, তো ওখান থেকে ওরা যখন বলে দিল কি টেন্টেডরা স্কুলে আসবে না, কোনোভাবেই আসবে না, ওদেরকে 12% রেট অফ ইন্টারেস্টে টাকা ফেরত দিতে বলা হচ্ছে। তার মানে আমরা যোগ্য তালিকায় চলে এসেছি, আমরা আনটেন্টেড। তার মানে যতক্ষণ ওদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া হচ্ছে, আমরা পরবর্তী পদক্ষেপ অবধি এরপরে আমরা স্কুলে আসবো না। আজকে 8 জন এসছে, তারা কি অ্যাটেন্ডেন্স করে? মানে হ্যাঁ, অ্যাটেন্ডেন্স করেছে, ক্লাস নিচ্ছেন, ক্লাসও নিচ্ছে, অ্যাটেন্ডেন্সও করেছে, বাট দে আর নট সো হ্যাপি। মানে ভেতর থেকে যেরকম রেগুলার আসতো সেরকম তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখতে পাচ্ছি না। পড়ুয়াদের কথা ভেবে স্কুলে কাজে যোগ দিলেও অনেক শিক্ষক শিক্ষিকাই আবার হাজিরা খাতায় সই করতে নারাজ। জলপাইগুড়ির কালিয়াগঞ্জ উত্তমেশ্বরী হাই স্কুলে 2 জন শিক্ষক কাজে যোগ দিলেও হাজিরা খাতায় সই করেননি। স্টাফদের সাথে একটু দেখা করতে এসেছিলেন এবং তারা আজকে আমাদের যে অ্যাটেন্ডেন্স যে রেজিস্টার, টিচার্স অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সেটাতে তারা সই করেননি। যেহেতু উচ্চতর শিক্ষা দপ্তর থেকে আমাদের কাছে আজকে অবধি কোনো অর্ডার, স্পেসিফিক অর্ডার এখন অবধি আসেনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এখনও কাজে যোগ দেননি বীরভূমের একাধিক স্কুলের চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বীরভূমের লাভপুর ও নানুর ব্লকের সব স্কুলেই একই ছবি। নানুর ব্লকের কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়। সুপ্রিম নির্দেশে এই স্কুলের 3 জন শিক্ষক ও শিক্ষিকা ও 1 জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। গত বৃহস্পতিবার সাময়িক স্বস্তি মেলার পরও স্কুলে আসেননি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। না, আমার স্কুলে 2016 প্যানেলে 3 জন শিক্ষক শিক্ষিকা আছেন এবং 1 জন গ্রুপ ডি স্টাফও আছেন। তারা এই সপ্তাহে বা 17 তারিখ যে হিয়ারিং হলো তারপরে তারা স্কুলে আসেননি।
তা আমি আশা করছি হয়তো সামনের সপ্তাহে তারা এসে জয়েন করবে। সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু তাতে যে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকারা সন্তুষ্ট নন তা জেলাগুলির স্কুলে তাদের হাজিরার ছবিতেই স্পষ্ট। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা যে পূর্ণ সময়ের জন্য কাজে যোগ দিতে চান না তাও বুঝিয়ে দিচ্ছেন। ভুলে যাননি তো, সপ্তাহে 7 দিন রবিবারও যা বলবো সত্যি বলবো রাত 9টায়। সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।